ওকে, ডে টু মর্নিং ইন ব্রেকফাস্ট আর ওয়েদার আমাদের সাথে পুরো প্র্যাঙ্ক করছে। আজ সকালের আকাশটা ছিল এরকম মেঘলা আর প্রচুর বৃষ্টিও পড়ছে সারাটা সকাল ধরে। কাল স্টেনা লাইন থেকে নেমে আমরা খুব একটা শহরটা ঘুরে দেখার সময় পাইনি, তবে আজ বেলফাস্ট সিটি ট্যুর করব। তবে যেহেতু ওয়েদারটা এরকম খারাপ, তাই আজকে ভেবেছি পুরো ইনডোর ট্যুরটাই করে নেব। সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। ব্রেকফাস্টে ব্রেড জ্যাম আর বয়েলড এগ খেয়ে বেরিয়ে পড়েছি। আজ বেলফাস্ট সিটির বেশ কয়েকটা ফেমাস জায়গা ঘুরে দেখার ইচ্ছা আছে। আমাদের বিএনবিটাও বেশ ভালো লোকেশনে ছিল, একদম বিএনবি থেকে বেরিয়ে 2-4 মিনিট হেঁটেই বাস স্টপ। ওয়েদার ফোরকাস্টে বলেছে 100% অফ রেইন, বাট মুড বলছে 100% অফ এক্সপ্লোরিং। ইউকের অন্যান্য শহরের মতো এখানেও বাসে বেশ ভালো বাস পাস কাটার সিস্টেম আছে। 4 পাউন্ডে একটা ডে পাস কেটে নিলে সারা দিন বাসে করে যেখানে সেখানে এক্সপ্লোর করা যেতে পারে। তো আমরা সেরকমভাবেই টিকিট কেটে নিলাম, আর তারপরে এই ট্রান্সলিঙ্কের বাসে করে আমরা চলে যাব বেলফাস্ট সিটি সেন্টারের কাছে। যখন এই ট্রিপের প্ল্যান হচ্ছিল তখনই দেখে নিয়েছি যে আজকে ওয়েদারটা ভালো থাকবে না, তাই আজ ঠিক করেছি যে জায়গাগুলো ইনডোরে এক্সপ্লোর করা যাবে সেগুলোই আজকে ঘুরে নেব, কারণ আগামীকাল খুব ভালো ওয়েদার আছে আর আমাদের খুব ভালো একটা ট্যুর প্ল্যান করা আছে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা চললাম প্রথম ডেস্টিনেশন সেন্ট জর্জ মার্কেটে। সেন্ট জর্জ মার্কেট একটা অ্যাওয়ার্ড উইনিং ভিক্টোরিয়ান মার্কেট। আমাদের দেশে যেমন সপ্তাহের কয়েকটা বিশেষ দিনেই হাট বসে, এই মার্কেটটাও খানিকটা সেরকম। শুক্র, শনি, রবি এই 3 দিনই এই মার্কেটটা খোলা পাওয়া যায়। বাঁদিকে রয়েছে ফ্রেশ ওয়েস্টার, শ্রিম্প, প্রন, আর ডান দিকে রয়েছে এই নানান রকম বেকারি আইটেম। লোকাল লোকেরাই এখানে মেনলি দোকান সাজিয়ে বসেন, আর এখানে সমস্ত রকমের ফ্রেশ মাছ, সবজি, খাবার দাবার পাওয়া যায়। তার সাথে লোকাল আর্টিসানসের সুন্দর হাতের কাজও পাওয়া যায়। চিজ, হানি, হোমমেড জ্যাম, নানান রকম বেকারি আইটেম, তার সাথে সাথে বিভিন্ন রকমের খাবার আইটেমও আছে। হোমমেড ক্যান্ডেল, সোপ, নানান রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকম অ্যান্টিক শোপিস, জুয়েলারি, সব কিছুই ছিল এখানে। 250টারও বেশি স্টল এখানে ছিল। গল্পের বই থেকে শুরু করে হ্যান্ডমেড পেন্টিং সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর দোকানগুলো এতটাই ইউনিক আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল যে না কিনলেও তাকিয়ে থাকবার মতো। আমরা যেহেতু ইস্টারের সময় ভিজিট করেছি, তাই দোকানগুলো আরও বেশি হ্যাপেনিং আর অনেক বেশি লোকজন সেদিন এসেছিল। 1870 থেকে চলা এই মার্কেটটা বেলফাস্টের একটা আইকনিক স্পট। আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল এই পেন্টিং শপটা, আর তার সাথে সাথে এই ক্রাফটগুলো। পেবেল ক্রাফটটা এই প্রথম আমি এত ভ্যারাইটিতে দেখলাম। খুব সুন্দর সুন্দর ফ্রেমবন্দি ফ্রেজেস ছিল, আর এগুলো এত ইউনিক ছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ভ্যারাইটি শপসের পাশাপাশি এখানে একটা নির্দিষ্ট জায়গায় ফুড কোর্ট ছিল, আর ফুড কোর্টের পাশেই লাইভ মিউজিক হচ্ছিল। আমরা সেলিব্রিটিদের তো নানান রকম স্টাইলিশ ব্যাগ নিয়ে দেখতে পাই, আর এই দোকানটা ছিল ঠিক সেরকম স্টাইলিশ আর ইউনিক ব্যাগের একটা দোকান। এই কেটল শেপ ব্যাগ আমি জীবনে প্রথম দেখলাম। এছাড়াও নানান রকম শেপের আর সাইজের ব্যাগ ছিল।
সামনেই ছিল গিটার শেপ, তাছাড়া কচ্ছপ, শামুক, এরকম প্রজাপতি আরও নানান রকম শেপের ব্যাগ এই দোকানে অ্যাভেলেবেল ছিল। জর্জ মার্কেট যখন ঘুরে দেখা শেষ হলো তখন বাইরের বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম বেরিয়ে তাড়াতাড়ি আরেকটা স্পটে চলে যাই। নর্দার্ন আয়ারল্যান্ডে কিন্তু দু রকমের কারেন্সিই চলে, মানে এরা পাউন্ডও ইউজ করে, আবার তার সাথে সাথে ইউরোতেও ট্রানজ্যাকশান করে। মূলত এরা আয়ারল্যান্ডেরই অংশ, শুধু নর্দার্ন আয়ারল্যান্ডের একটি পার্ট ইউকের সাথে এখনও জুড়ে আছে। মার্কেট থেকে বেরিয়ে 10 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম বেলফাস্ট সিটি হলে। বেলফাস্ট সিটি হল শুধু একটা বিল্ডিং নয়, এটা প্রমাণ যে একটা শহর কতবার ভাঙতে পারে এবং আবার নতুন করে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। বেলফাস্ট সিটি কাউন্সিলের সিভিক হেডকোয়ার্টার হলো এই সিটি হল বিল্ডিং। এখানে নানান রকম গভর্নমেন্ট ইভেন্ট হয়, তাছাড়া পাবলিক ইভেন্টসও হয়। এর সাথে সাথে এখানে আছে মিউজিয়ামও। লন্ডনের সিটি হল থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হওয়া এই বেলফাস্ট সিটি হল 120 বছর ধরে দাঁড়িয়ে আছে। 1912 সালের 15ই এপ্রিল একটা ভয়ঙ্কর দিন। সেদিনই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, আর তাদেরই স্মরণে যাত্রীদের নাম এখানে খোদাই করে লেখা রয়েছে। আমরা সিটি হলের একপাশে টাইটানিক মেমোরিয়াল গার্ডেনে দাঁড়িয়ে আছি। এখন চলে এসেছি বেলফাস্ট সিটি হলের একদম সামনে। বিল্ডিংয়ের সামনে কুইন ভিক্টোরিয়ার একটা বড় মনুমেন্ট আছে, আর এখানের কাজগুলো দেখুন কি অসাধারণ। সিটি হলের ভেতরের ভিউটা ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না, এটা জাস্ট ফিল করতে হয়। কিছু বিল্ডিং যেন বিল্ডিং নয়, পুরো টাইম মেশিন। মেন স্টেয়ারকেসটা দেখে মুখে শুধু একটাই শব্দ এলো, ওয়াও। আর ওপরের এই 53 মিটার উঁচু ডোমটা জাস্ট অসাধারণ ছিল। একটা হেভি ফ্যাক্ট শেয়ার করি, এই যে সিটি হলটা দেখছো, এটা 1972-তে বোম ব্লাস্টে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু 120 বছর পরেও বিল্ডিংটা আজ দাঁড়িয়ে আছে। এখানে মানুষ সেলিব্রেট করছে, ইভেন্টস হচ্ছে, ট্যুরিস্টরা আসছেন। বেলফাস্টের গল্পটাই এরকম, ভাঙার পরে আবার গড়া, আর এই সিটি হল তার জলজান্ত উদাহরণ। মার্বেল স্টেয়ারকেস দিয়ে উপরে উঠে যাচ্ছি, তবে আজ কোনো গাইডেড ট্যুর নেব না। আজ এখানে একটা ইন্ডিয়ান কমিউনিটির প্রোগ্রাম আছে, তো সেই জন্য ওপরে ওঠার পারমিশন দিয়েছে, তাই ভাবলাম ওপর থেকে এই সিটি হলটাকে একটু দেখে যাই। অসাধারণ সুন্দর আর্কিটেকচার। বাইরে থেকে সিটি হল বিল্ডিংটা যেমন সুন্দর, ভেতরেও ঠিক সেরকমই সুন্দর। সুন্দর সুন্দর স্টেইন গ্লাস রয়েছে, যেটা বোম অ্যাটাকের পরেও নষ্ট হয়নি। সিটি হলের একটা নির্দিষ্ট পোর্শন ইভেন্টসগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়। বিল্ডিংয়ের কিছু পার্টিকুলার রুম পাবলিকদের জন্য অ্যালাউড নয়। অসাধারণ সুন্দর মার্বেলের কাজ, আর স্টেয়ারকেস থেকে শুরু করে হলের প্রত্যেকটা কোণা খুব সুন্দর। আর এই হলটাতেই ছিল একটা সাউথ ইন্ডিয়ান কমিউনিটির প্রোগ্রাম। বেলফাস্টের সেকেন্ড দিনের ট্রিপের প্রথম ডেস্টিনেশন ছিল বেলফাস্ট সিটি হল, আর এখানে আজকের ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে শেয়ার করব আর কোথায় কোথায় সেদিন এক্সপ্লোর করলাম। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।